রাজসভা থেকে সভাসদরা ফেরার পথে হঠাৎ দেখে কালো মেঘ করে রয়েছে। অমনি সভাসদরা বলে, চলো চলো, তাড়াতাড়ি করে পা চালে চলো, নইলে যে এক্ষুনি বৃষ্টি নামবে। বলতে না বলতে বৃষ্টিও নেমে যায়। ওতে গোপাল বলে, আমার বাড়ি তো অনেকটা দূরে। অমনি পণ্ডিতমশাই বলে, আমার বাড়ির কাছাকাছি আসছে তোমরা, না হলে আমাদের বাড়িতেই ঢুকে যাও। মন্ত্রীমশাই বলে, না না, তোমার বাড়িতে গিয়ে বৃষ্টিতে ভেজার থেকে রাস্তায় বৃষ্টিতে ভেজাই ভালো। ওই বলে মন্ত্রীমশাই সেনাপতি ছুট দেয়। মন্ত্রীমশাই বাড়িতে যাওয়ার জন্য মন্ত্রীমশাই বাড়িতে ঢুকতে মন্ত্রীগিনি বলে, এ কী গো, তুমি তো পুরোপুরি ভিজে গেলে, এই তো তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে দাও, নইলে যে ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে গো। অমনি মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ তো হয়েই গেছে। সেনাপতি বলে, শরীর খারাপ? মন্ত্রীমশাই, কোথা থেকে শরীর খারাপ হলো? বলে সেনাপতি, শরীর খারাপের কথাটাই ছড়ে দিতে হবে, তাহলে তো কদিন তাহলে ছুটি পাওয়া যাবে রাজসভা থেকে, তাহলে বর্ষা দিনে বাড়ি শুয়ে বসে কাটতে পারো। বলে, হ্যাঁ ঠিক বলেছেন তো মন্ত্রীমশাই, তাই করতে হবে। আর ওদিকে গোপাল আর সভাকবি মিলে রাজপণ্ডিতের বাড়িতে গিয়ে ঢোকে। রাজপণ্ডিতের বাড়িতে তো পুরোই বৃষ্টির জল চাল ফুটো হয়ে পুরো ঘরের মধ্যে থই থই করতে থাকে। রাজপণ্ডিতের গিন্নি বলে, কি গো, কি হবে আমাদের, এই দেখো জল তো ঘরের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। গোপাল বলে, রাজপণ্ডিত, এই কি অবস্থা তোমার ঘরে, তুমি রাজামশাইকে কেন জানাও না? রাজপণ্ডিত বলে, কি বলি বলো, রাজামশাই বললে যদি বারণ করে দেয়, তাই বলতে পারি না রাজামশাইকে। অমনি গোপাল বলে, রাজপণ্ডিত, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি ঠিক রাজামশাইকে জানিয়ে দেব, কেমন? তার পরের দিন সভা শুরু হতে গোপাল রাজসভায় যায়। রাজসভায় যে দেখে রাজামশাই গালে হাত দিয়ে বসে রয়েছেন। অমনি গোপাল বলে, রাজামশাই, আবার আপনি এরকম গালে হাত দিয়ে চিন্তিত অবস্থায় বসে রয়েছেন কেন? রাজামশাই বলে, গোপাল, তুমি বলো, কাদেরকে নিয়ে আমি সভা করব বলো? মন্ত্রী নেই, সেনাপতি নেই। বলে, কেন রাজামশাই, মন্ত্রী সেনাপতি এখনো পর্যন্ত আসেনি কেন? বলে, জানি না, আমি প্রহরীকে পাঠাচ্ছি, দেখি খবর নিয়ে এসে দিক, তাহলেই জানতে পারবো। তারপর প্রহরীকে পাঠিয়ে দেয়। প্রহরী খবর নিয়ে এসে বলে, রাজামশাই, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই খুব জ্বর, তাই ওনারা আসতে পারেনি। রাজামশাই বলে, গোপাল, তাহলে কি করা যেতে পারে? রাজবৈদ্যকে কি খবর দিতে হবে? গোপাল বলে, রাজামশাই, কাউকে খবর দেওয়ার দরকার নেই, চলুন আমি আপনি রাজপণ্ডিত, আমরা সবাই গিয়ে দেখলে বুঝতে পারবো কতটা কি পরিমাণে জ্বর হয়েছে, তারপর না হলে চিন্তা ভাবনা করব। তারপর রাজামশাই, পণ্ডিতমশাই আর সঙ্গে গোপাল মন্ত্রীমশাইয়ের বাড়ি যায়। ওদিকে মন্ত্রীমশাইয়ের গিন্নি মন্ত্রীমশাইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কি শরীর খারাপ ওর, তো ও বিছানা থেকে উঠতেই পারছে না। রাজামশাই বলুন, কি করি আমি, কাকে নিয়ে থাকবো? এইরূপ করে যদি ওর শরীর খারাপ হয়ে থাকে। রাজামশাই বলে, মন্ত্রীগিন্নি, একদম কান্নাকাটি করো না, তোমার জন্য চোখে জল দেখে আমারও চোখে জল চলে আসছে। মন্ত্রীগিন্নি গোপাল পণ্ডিতকে বলে, পণ্ডিতমশাই, একটু গায়ে হাতটা দিয়ে দেখুন তো। বলে, গোপাল, পুরো গাটাই ঠান্ডা, গোপাল কোনো জ্বর টর কিছু নেই। রাজামশাই বলে, কি পণ্ডিত, কেমন দেখলে? মন্ত্রীমশাইয়ের গায়ে হাত দিয়ে বলে, রাজামশাই, ওর যা জ্বর মনে হচ্ছে, ওটা ওই গন্ডার আর ওই শীত প্রধান দেশের পশুদের গায়ে যেমন জ্বর হয় তেমনই জ্বর মনে হচ্ছে। রাজামশাই বলে, এ আবার কেমন ধরনের জ্বর? গোপাল বলে, রাজামশাই, এক্ষুনি সুস্থ হয়ে যাবেন, দেখবেন। পণ্ডিতমশাই তাড়াতাড়ি করে গায়ের মধ্যে সজোরে একটা চিমটি কাটুন তো। সঙ্গে সঙ্গে পণ্ডিতমশাই মন্ত্রীমশাইকে সজোরে একটা চিমটি কাটে। অমনি মন্ত্রীমশাই ধরপড় করে উঠে পড়ে বলে, এই রে বাবা রে, গেলুম রে। সঙ্গে সঙ্গে অমনি মন্ত্রীগিনি বলে, এই মা, তুমি ভালো হয়ে গেছো, তুমি সুস্থ হয়ে গেছো, ওহো, আমি আর কোনো চিন্তা করব না তোমাকে নিয়ে। রাজামশাই বলে, এ কি মন্ত্রী, তুমি এক্ষুনির মধ্যে সুস্থ হয়ে উঠলে? তাহলে প্রহরীরা যাও, সেনাপতিকেও গিয়ে খবর দিয়ে দাও যে মন্ত্রী সুস্থ হয়ে গেছে। বলে, তারপর প্রহরীরাও গিয়ে সেনাপতিকে খবর দিয়ে দেয়। ওদিকে গোপাল বলে, রাজামশাই, পণ্ডিতমশাই যে মন্ত্রীমশাইকে সুস্থ করে তুলল, তার জন্য তো পণ্ডিতের বাড়িটা তো সে মেরামত করে দেওয়া উচিত হবে। না বলে, বেশ বেশ গোপাল, পণ্ডিতের বাড়ি মেরামত করে দেব।
তারপর অমনি পণ্ডিতের বাড়ি মেরামত শুরু হয়ে যায়। পণ্ডিতের বাড়ি মেরামত করতে করতে মাটি কুপনের সময় হঠাৎ যখন দেখে একটা গুপ্ত ধনের বাক্স রয়েছে, পণ্ডিত মশাই বাড়িতে যারা কাজ করছে ওরা বলে, পণ্ডিত মশাই দেখুন দেখুন গুপ্তধন। ওই সময় বটাকটা ওই দিক দিয়ে যাচ্ছিল। বটাকটা শুনতে পেয়ে বলে, এই রে দেখ, পণ্ডিত মশাইয়ের বাড়িতে গুপ্তধন রে, চল আমরা মন্ত্রীমশাইকে কি খবরটা দিই চল। বলে, হ্যাঁ হ্যাঁ চল চল, মন্ত্রীমশাইকে যে খবর দে। ওদিকে গুপ্তধন বের করে নিয়ে এসে পণ্ডিত মশাই গিন্নিকে বলে, গিন্নি এই গুপ্তধনগুলো আমার পূর্বপুরুষের, বুঝলে, এই গুপ্তধনগুলো ওনারা এখানটায় রেখে গিয়ে গেছেন। পরদিন রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাই সবটাই রাজামশাইকে বলেন যে, রাজামশাই পণ্ডিত মশাইয়ের বাড়িতে গুপ্তধন পাওয়া গেছে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই ওই গুপ্তধন আপনার বাজেয়াপ্ত করা উচিত। রাজামশাই বলে, না না মন্ত্রী, ওই গুপ্তধন তো পণ্ডিত পেয়েছি, ওরা তো পণ্ডিতের গুপ্তধন। মন্ত্রীমশাই বলে, রাজনিয়ম অনুযায়ী আমার আপনার ওই গুপ্তধন বাজেয়াপ্ত করা উচিত, আর আমি খবর দেওয়ার জন্য ওই গুপ্তধনের ভাগ আমাকে কিছুটা দেবেন। রাজামশাই বলে, তাই হবে, তাহলে গুপ্তধন বাজেয়াপ্ত করা হোক। তারপর গুপ্তধন বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায়। সভাকবি খবর পেয়ে গোপালকে এসে জানায় যে, গোপাল জানো, রাজপণ্ডিতের বাড়ি থেকে গুপ্তধন রাজামশাই মন্ত্রীমশাই বাজেয়াপ্ত করে নিয়ে মন্ত্রীমশাই ভাগ নিয়েছে। গোপাল বলে, তাই নাকি? অমনি গোপাল সভাকবি দুজনে মিলে রাজপণ্ডিতের বাড়িতে এসে রাজপণ্ডিতকে বলে, রাজপণ্ডিত তুমি কেন দিলে মন্ত্রীমশাইকে আর রাজামশাই গুপ্তধন বাজেয়াপ্ত করতে? মন্ত্রীমশাই বলে, আসলে এই পণ্ডিত মশাই বলে, আসলে রাজামশাই যে আমার বাড়ির চালটা সারিয়ে দিয়েছে গোপাল, আমার আর কিচ্ছু চাই না, যখন নিয়েছেন নিক, আর কি বলি বলো, আমি কি আর কিছু বলতে পারি? গোপাল বলে, এটা তো অনেক না, এরূপ করে তো ছেড়ে দিলে হবে না, কিছু একটা আমায় ব্যবস্থা করতে হবে। তারপর গোপাল বাড়ি ফিরে গিয়ে গোলটির সাথে দেখা করে। গোলটিকে বলে, গোলটি শোন, তোরা একটু নোংরা আবর্জনা যত আছে ওইগুলো একটু বস্তাবন্দি করে নিয়ে আসিস তো। ওরা বলে, বেশ দাদু, তাই করব। বলে, কেন দাদু? বলে, পরে তোদেরকে জানাবো, বুঝলি। তারপর গোপাল মনোহরার দোকান থেকে একটা কাঠের বাক্স কিনে নিয়ে আসে। তারপর ওদের ওই জমা করে রাখা নোংরা পচা ময়লাগুলোকে নিয়ে ওই কাঠের বাক্সের ভেতরে ভর্তি করে বাড়ির এক জায়গায় মাটি খুঁড়ে পুঁতে দেয়। তারপর গোপাল বটাকটাকে পণ্ডিত মশাইয়ের বাড়ির সামনে থেকে যেতে দেখে। গোপাল ওই সময় পণ্ডিত মশাই বাড়িতে ঢোকে। বটাকটা যখন দেখে গোপাল পণ্ডিত মশাই বাড়িতে ঢুকলো, বলে, শোন শোন দেখ, গোপাল দাদা ওই পণ্ডিত মশাইয়ের বাড়ি থেকে কি কিছু একটা বলছে, চল চল আমরা আড়াল থেকে শুনি। গোপালকে বলে, ও পণ্ডিত মশাই শুনুন শুনুন, আপনাকে একটা গোপন খবর বলার আছে। জানেন, আমাদের বাড়িতেও একটা গুপ্তধন পেয়েছি। বলে, তাই নাকি? গোপাল বলে, এই কেউ কেউ, গোপাল বলে, কাউকে জানাবেন না, বুঝলেন? বলে, না না, কাউকে জানাবো না। তারপর গোপাল বলে চলে আসে। গোপাল মনে মনে হয় এবার খবরটা ঠিক রাজদরবারে চলে যাবে, রাজামশাই মন্ত্রীমশাইয়ের কানে, কারণ বটাকটা যে সবটাই শুনেছে। তারপর গোপাল বাড়িতে ফিরে গিয়ে পা নাচাতে থাকে। গোপালের গিন্নি বলে, কি গো, তোমার মনে এত ফুর্তি কিসের? বলে, দাঁড়াও দাঁড়াও, একটু পরেই দেখতে পাবে। রাজসভার সবাই রাজামশাই সকলে এসে আমাদের বাড়িতে উপস্থিত হয়ে যাবে। বলতে না বলতেই মন্ত্রী, রাজামশাই, সভাসদরা সকলেই দলবল মিলে গোপালের বাড়িতে আসে। মন্ত্রীমশাই বলে, গোপাল শুনলাম নাকি তোমাদের বাড়িতে গুপ্তধন পাওয়া গেছে? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, একদম সঠিক খবর। রাজামশাই বলে, তাহলে গোপাল কোথায় ওটা? গোপাল বলে, দেখবেন, এক্ষুনি চলুন দেখাচ্ছি। তারপর গোপাল দেখিয়ে দেয়। মন্ত্রীমশাই গিয়ে ওই জায়গাটায় কুপোতে থাকে। বলে, এই তো রাজামশাই, দেখুন, এটাই তো সেই গুপ্তধন। বলে, তাই নাকি? তাহলে খোলো দেখি। মন্ত্রী মশাই খোলার সঙ্গে সঙ্গে পচা নোংরা দুর্গন্ধ বেরিয়ে আসে। অমনি মন্ত্রীমশাই গন্ধ ওয়াক ওয়াক করতে থাকে। রাজামশাই বলে, কি গন্ধ? গোপাল তখন বলে, রাজামশাই এইরূপ করে গন্ধটণ্ড বললে তো হবে না। গুপ্তধন যখন পেয়েছেন, রাজনিয়ম অনুযায়ী এই গুপ্তধন আপনাকে তো এটা নিয়ে যেতে হবে। রাজামশাই বলে, না না, ওই গুপ্তধন আমার না। বলে, তাহলে রাজপণ্ডিতের গুপ্তধনটা তাহলে আপনার কি করে হবে? রাজনিয়ম অনুযায়ী তো তাহলে ওটাও আপনার না। বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কোনো গুপ্তধনের দরকার নেই, এই ব্যাটা মন্ত্রীর বুদ্ধিতে আমি ওই গুপ্তধন নিয়েছিলাম।
এই নোংরা আবর্জনা এই মন্ত্রীর গায়ে মাখিয়ে ওকে শাস্তি দেওয়া হোক। এরূপ করে মন্ত্রীকে শাস্তিও দেয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।